মেহবিনের রাগে মাথা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে ও শাহিদকে শেষ করে ফেলতে। ও মনে মনে কিছু একটা ভেবেও ফেললো। তখন রাইফা বলল, এভাবে যে কতবার জোর করে সাঈদ আমাকে দর্শন করেছে তার কোনো হিসাব নেই। তখন তো আরও একটা ভয় ছিল, ও নিজের বউয়ের ভিডিও বানিয়েছিল। আর আমি মুখ খুললেই নাকি ওগুলো ভাইরাল করে দেবে। আর নূপুরকে তো জানাতেই দেওয়াই যাবে না। ও আমাকে বিদেশ থাকতে কি কি যে ঔষধ খাওয়াতো জোর করে, যার জন্য বাচ্চাও হবে না। আবার কয়েকবার শরীরে কিসের ইঞ্জেকশন পুশ করতো, আমি বুঝতে পারতাম না ও আমার সাথে ঠিক কি করতে চাইতো। বিদেশে ওই 6 মাসে নূপুর 2বার গিয়েছিল। ওই 2বারেই ওরা ওর সাথে শারীরিক মেলামেশা করতো। আমি ওখান থেকেই জানলাম সাঈদ আর নূপুর আগে বিদেশে এক জায়গায় পড়াশোনা করতো। ওরা লিভিংয়ে ছিল পড়াশোনা করতে। আগে তখনও এরকম ছিল জানায়। আমি নিজের উপরই নিজের রাগ হতো যে এরকম একটা মানুষের সাথে আমার সারা জীবন জড়িয়ে গেল। একদিন মাথা ঘুরে পড়ে যাই। সাঈদ বাসায় ছিল না। আমাকে কাজের লোক হসপিটাল নিয়ে যায়। সেখানে গিয়ে টেস্ট করে জানতে পারি ব্রেন টিউমার ধরা পড়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, অন্তত মরে গেলে এসব থেকে বেঁচে যাব। তাই তো সব জেনেও আমি কিছু করতাম না, ডক্টর দেখাতাম না, নিজে সম্পূর্ণ চেষ্টা করতাম যাতে কেউ বুঝতে না পারে আমি অসুস্থ। মেহবিন আজ নিজেকে অসহায় বোধ করলো। ওর ভেতরে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। রাইফা ভাবছে মরে গেলেই এই কষ্ট থেকে মুক্তি পাবে। ভাবতেই ওর বুকটা ফেটে যাচ্ছিল। রাইফা আবার বলল, তারপর দেশে এলাম। নূপুরের জন্য সাঈদ আমার সাথে মিশতে পারতো না। দুজনে মিলে কি কি করতো কে জানে। প্রায়ই সাঈদ গেস্ট রুমে সবার থেকে লুকিয়ে ওর সাথে থাকতো। আরবাজ ভাইয়ের বিয়ের কথা বলতেই আমি ভয় পেয়ে যাই। ওদের দুজনের প্ল্যান ছিল নূপুরকে এবাড়িতে পার্মানেন্ট আনা, আর ওর সাথে আরবাজ ভাইয়ার বিয়ে। দুজনে পরকিয়া করতে সুবিধা হবে। কিন্তু আল্লাহর রহমতে আরবাজ ভাইয়ের জন্য বিয়েটা হয় না। সেদিন দুজনে জোর করে আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। আমি কিছু বুঝতে পারলাম না। আজ সকালে জানতে পারলাম দুজনের কথা বলছিল। আমি লুকিয়ে তাদের কথা শুনছিলাম। তারা আমার শরীরে কিডনি ড্যামেজ হওয়ার ঔষধ দিয়েছে। আমাকে মেরে ফেলার জন্য এই প্ল্যান। অন্যভাবে মেরে ফেললে সন্দেহ করতে পারে, আর যদি এইভাবে মারা যায় তাহলে কেউ সন্দেহ করবে না। কারণটা হবে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওসব শুনে আমি তুমুম্ব হয়ে গেলাম। কিভাবে বিকেলবেলা খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমার কাউকে না বলতে পারলে আমিও তো তোকে সব বলতে পারি। তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, তাই ফোন দিয়েছিলাম তোকে। সব শুনে মেহবিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রাইফাকে শক্ত করে ধরে বসে রইল। তখন কাঁদলেও এখন রাইফা শান্ত। মেহবিন কিছু বলল না। কিছুক্ষণ পর রাইফার দিকে তাকাতেই দেখলো ও ঘুমিয়ে পড়েছে। মেহবিন রাইফার কপালে চুমু দিয়ে বলল, তোর কিছু হবে না রাই, আমি তো আছি, ইনশাল্লাহ তুই সুস্থ হয়ে যাবি। কষ্ট পাস না রাই, তোকে যারা কষ্ট দিয়েছে তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। আমি করব সেই ব্যবস্থা। মেহবিন রাইফাকে কোলে তুলে নিয়ে এসে কেবিনে শুইয়ে দিল। এবার মেহবিনের কষ্ট হলো বেশ, তবুও কিছু মনে করলো না। ও কাউকে ফোন দিয়ে বলল, ডক্টর সাঈদ আর ডক্টর নূপুরকে তোলার ব্যবস্থা করো কালকের মধ্যে। ওদের শাস্তির সময় ঘনিয়ে এসেছে। কালকে রাতেই তাদের শাস্তি প্রদান করা হবে। আর একটা স্নিগ্ধ সকাল। রাইফা চোখ খুলেই দেখলো মেহবিন নেই। ঠিক তখনই মেহবিন আসলো, মাথায় ওড়না, ও বুঝতে পারলো নামাজ পড়েছে মেহবিন। এসে কিছু দোয়া পড়ে ওর গায়ে ফু দিয়ে দিল। রাইফা হাসলো। মেহবিন রাইফাকে উঠে ফ্রেশ করিয়ে দিল। সকাল 7টা বাজে। মেহবিন রাইফার হাত ধরে বলল, আমি যা বলবো মন দিয়ে শুনবি, ঠিক আছে? আজ তোর কিডনি অপারেশন হবে। কথাটা শুনে রাইফা ভয় পেল। ও ছোটবেলা থেকে এসব কাটাছেঁড়া ভয় পায়। ও বলল, না না, আমি অপারেশন করাবো না। তুই ঔষধ দিয়ে ইঞ্জেকশন দে, তাও কিছু বলবো না, কিন্তু অপারেশন না মেহু। আমার পুরো কথাটা তো শোন। অপারেশন ছাড়া কোনো উপায় নেই রাই, কারণ একটা কিডনি পুরোটাই নষ্ট হয়ে গেছে। ওটা ওটা ঔষধ দিয়ে কিছুই করা পসিবল না। আর ব্রেইন টিউমারে অপারেশন করার জন্য তুই বাইরের দেশে পাঠাবো তোকে আমি। অপারেশন করলে তুই ঠিক সময়ে সুস্থ হয়ে যাবি ইনশাল্লাহ। আমি বাঁচতে চাই না মেহু। বাঁচলে আবারও সেই জঘন্য অবস্থায় পড়তে হবে। কথাটায় মেহবিন থমকে গেল। তারপর ওর হাতে হাত রেখে বলল,
ঠিক নেই রাই, যত যাই হোক না কেন তোকে আর সেই অবস্থায় কখনোই ফিরতে হবে না রাই। আমি যদি আর না ফিরি তো কেমন হবে মেহু? মেহু অদ্ভুতভাবে ওর দিকে তাকালো, তারপর বলল, যত যাই হোক না কেন তোকে মায়ের মতো কারো স্বার্থপরতার কাছে বিলীন হতে দেব না। মেহু, না, তুই কারো স্বার্থপরতার কাছে বিলীন হবি না। আমি হতে দেব না। মাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোকে তো পারবো। তুই কি বলছিস? মেহবিনের হুঁশ আসলো, ও বলল, কিছু না রাই, তুই রেস্ট কর, আমি আসছি। আর হ্যাঁ, তুই দুটো অপারেশনই করবি। আমি কিচ্ছু জানি না আর শুনতেও চাই না। আমি তোকে বাঁচতে হবে, তুই বাঁচবি প্রাণ খুলে। কারো স্বার্থপরতার জন্য বিলীন হবি না তুই। বলেই মেহবিন বেরিয়ে গেল। রায় শুধু দেখে গেল। ও বেরুতেই মেহবিনের কল এলো। সেই লোকটা ফোন দিয়েছে, যাকে ও নিশাচরের নাম্বারের ব্যাপারে খবর দিতে মেহবিন সালাম দিতেই ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আপনার ইমেল বক্সে আমি সব পাঠিয়ে দিছি, দেখে নিন। আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আছে। শুক্রিয়া। মেহবিন নিজের কেবিনে ল্যাপটপ খুলল আর মেলবক্স চেক করতে ওর মুখে হাসি ফুটে উঠল। ও কারো নাম্বারে ফোন করে বলল। আসসালামু আলাইকুম পার্টনার। ওপাশ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর আমাদের লক্ষ্যের চূড়ায় পৌঁছে গেছি আমরা। এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ। আপনার ফোনে সব পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। আমাদের কবে দেখা হচ্ছে পার্টনার? দেখা তো হবে তাড়াতাড়ি, তবে পার্টনার হিসেবে কবে হবে তা জানি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখা হোক। ইনশাআল্লাহ। আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য শুভেচ্ছা। শুক্রিয়া, এবং আপনাকেও অনেক শুভেচ্ছা। শুক্রিয়া, রাখছি। তবে বিষয়টা দেখে থমকে যায় না আবার। আর হ্যাঁ, এবার কিন্তু পেছালে চলবে না। এবার তাদের কৃতকর্মের শাস্তি তাদের অবশ্যই দিতে হবে। ইনশাল্লাহ তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এবার আপনার দায়িত্ব বেশি। হোক, তবুও এবার আমি আমার দায়িত্ব পালনে কোনো কাপড় করব না। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ। বলেই মেহবিন চোখ রেখে দিল। তারপরে চোখ রেখে রাঙিয়ে বলে ফোন রেখে দিল। তার মুখে আজ অদ্ভুত সুন্দর হাসি। সে বের হলো খুশি মনে কেবিন থেকে। করিডোর দিয়ে হাঁটতে লাগলো। তাজেলের মাকেও দেখে এলো। ওর মা অবাক হলেও বেশ খুশি হয়েছে। সে তাজেলের বাবার হাতে 2000 টাকা দিল। এটা দেখে তাজেলের মা একটু আবেগে আপ্লুত হয়। তাজেলের সৎনানি ও ছিল সেখানে। তিনি জানতে চাইলেন কে সে। বলল তার মেয়ে তাজেলের বন্ধু। এটা দেখে মেহবিন হাসলো যখন বলল, আমার মেয়ে তাজেল। তাজেলের বাবাকে মেহবিন গিয়ে বলল চিন্তা কম করতে। 2 দিন হাসপাতাল থেকে তারপর বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে ঠিকঠাক সেবা যত্ন করলেই আর কোনো সমস্যা হবে না। মেহবিন ওখান থেকে চলে এলো। ওখান থেকে ড্রাইভার কেবিনে আসতেই দেখলো পুরো শেখ পরিবার এখানে। শেখ সাহেন্সাও আজ এখানে এসেছে। মেহবিনকে দেখে মিসেস আমজাদ বললেন, মেহবিন, আমার ছেলের বইয়ের জন্য এত কিছু করছো, ধন্যবাদ। আসো, তোমাদের দুজনের জন্য খাবার এনেছি, খেয়ে নাও। মেহবিন মুচকি হেসে বলল, না, আমি আপনার ছেলের বউয়ের জন্য কিছু রান্না করছি না, করছি আমার বন্ধুর জন্য। যার জন্যই করো, সব কিছুর জন্য ধন্যবাদ। এসো, খেয়ে নাও। তখন পেছন থেকে কেউ বলল। ডাক্তার? মেহবিন পেছনে তাকিয়ে দেখলো তাজেল হাতে টিফিন বক্স। দেখেই মেহবিন বুঝতে পারলো ওর জন্য এনেছে। মেহবিন বলল, ধন্যবাদ, তবে তার দরকার নেই। আপনি রাইকে খাওয়ান। বলেই তাজেলকে কোলে তুলে নিল আর বলল, এটি এইসবের কি দরকার ছিল? তাজেল হেসে বলল, আজ তো আমাকে বাড়ি গোস্ত রাঁধছে, হাসপাতালে নিয়ে আইছে মায়ের নিকা। আমিও তোমার জন্য তাই একটু গোস্তর ভাত আনছি। এনে তো তোমার কেউ নাই যে তোমার জন্য খাওয়াটা নিয়ে আসবো। তাছাড়া তোমার হাতও তো ঠিক নাই, তোমারে খাবার দিব কিরা? মেহবিন হাসলো, তারপর ওকে নিয়ে বের হলো। তারপর বলল, কাল যে রাত হলো, কেউ কিছু বলেছে? না, আমি কইছি তোমার কাছে আইছিলাম, এইটা হই না, আর কিছু কয় নাই। তোমার বাবা তো দেখলাম সকালে এখানেই। রাতে কি আসছে নাকি সকালে? আর সকালে ভোরে উইডে আইছে, রাইতে থায় নাই। রাইতে তো নানি আসছিল। ও আচ্ছা, তা তুমি একাই এসেছো হসপিটালে? না, দাদিও আইছে তারে দেখতে। ও আচ্ছা। মেহবিন কেবিনে গিয়ে ওকে বসিয়ে দিল।
তাজেল বলল ওকে চুপচাপ বসতে। মেহবিন চুপচাপ বসলো। তাজেল তার ছোট ছোট হাত দিয়ে ভাত মেখে খাইয়ে দিতে লাগলো। মেহবিন ওর দেখে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তা দেখে তাজেল বলল, ডাক্তার তুমি আমার দিকে এমনি তাকায় রইছো কে? আমি তোমার কে নেত্রী? তুমি আমার ডাক্তার। আমার দিকে তোমার এত খেয়াল কেন? আমি খাই বা না খাই তাতে তোমার কেন এত চিন্তা? আমি জানি না কিসের চিন্তা, কিন্তু তোমারে আমার কষ্ট পাইতে দেখতে মন চায় না। তুমি জানো, তুমি আসার আগে আমার কেউ ভালোবাসতো না। আমি তো মাঝে মাঝে সারাদিন না খাইয়াও থাকতাম, তাও কেউ খোঁজ নিত না। আমারে তো জামাও কিনে দিত না। যখন তুমি এলে তখন তো আমার খোঁজ তুমি ঠিকই নাও, আবার আমার যা দরকার সব করো। আর সেই দিন তো তোমার জন্য আব্বা আমার কত ভালোবাসে, তাইলে আমি কেন তোমার যত্ন নেব না কত? যারা আমাকে ভালোবাসে তাকে তো আমাকে ভালোবাসা উচিত না? তুমি না একদিন পড়াইতে যাইয়া কইছিলে আমারে আমি তোমার জন্যই তোমার এত ভালোবাসি ডাক্তার, আর তোমার কষ্ট আমার সহ্য হয় না। নাও, অনেক কথা কইসাও, এখন হা করো। মেহবিনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহবিন হেসে হা করে তাজেল খাইয়ে দিল। মেহবিন বলল, তুমি খেয়েছো নেত্রী? হ্যাঁ খাইছি, খাইয়ে দিয়ে আইছি। তোমার মাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ একবার দেখে আইছি, আর দাদিরে কই আইছি বাড়ি যাওয়ার আগে আমার এখানে নিয়ে যায়। ও আচ্ছা। ডাক্তার কও তো, এটা কেমন হাসপাতাল? কেমন আবার সরকারি হসপিটাল? হুম, এটা অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি হাসপাতাল। না নেত্রী, হসপিটাল কখনো অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারি হসপিটাল হয় না। হলে পুরোটা সরকারি, না হয়তো পুরোটা বেসরকারি। তবে তোমার মাথায় এরকম একটা প্রশ্ন আসলো কি করে? চেয়ারম্যান বাড়ির সবাই দেখা, এইটা আগে চেয়ারম্যান বাড়ির ওনাকে হাসপাতাল আসছিল। 3 বছর আগে এইটা পুরোটা ওনাকে হাসপাতাল আসছিল। তারপর ওনারা নাকি সরকারের কাছে হাত মিলাইছে। তারপর এনে এই যে এত বড় হাসপাতাল দেহ, এটা নতুন করে হইছে। তাই তো আমাকে গ্রামের সবাই খায় এটা অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারি হাসপাতাল। তুমি জানো, ওনাকেও আরেকটা হাসপাতাল আছে। আমার আব্বাই তো আগে এই হাসপাতালে কাম করতো। মেহবিন মুচকি হেসে বলল, না নেত্রী, তোমার গ্রামের মানুষ ভুল জানে। এটা পুরোটাই সরকারি হসপিটাল। চেয়ারম্যান সাহেব এটা বিক্রি করে দিয়েছিল সরকারের কাছে, আর এখন এটা ওনাদের নেই, বুঝেছো? হ্যাঁ, তুমি কয়েই বুঝলাম। শেখ বাড়ির সবাই মেহবিনের সাথে রাইফার ব্যাপারে কথা বলতে এসেছিল। এসেই দেখলো তাজেল মেহবিনকে খাইয়ে দিচ্ছে। মেহবিন জানালো সে খেয়ে তারপর আসছে। মেহবিন খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ওনাদের সাথে কথা বলল। শাহিদও এসেছে এখানে। মেহবিন ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকালো। সে আজও বলছে তাদের হাসপাতালে নিতে। মেহবিন তো মেহবিনই, কারো কথার ধার ধারে না সে। তাজেল চলে গেল। দুপুরেই রাই চলে এলো। মেহবিন ওর সাথে সব কিছু ডিসকাস করলো। ও নিজেও থাকবে অপারেশন থিয়েটারের ভেতরে। রাইফা তো কত কান্না করছে, সে করবে না। একটা সবাই মেহবিনের ধমক খেলো। ওর ধমক খেয়ে আরও কত কান্না। রাইফার মা বাবাও বোঝাচ্ছে। অতঃপর মেহবিন আবার বোঝালো, শেষমেশ সে রাজি হলো। আর এটাও বলল অপারেশন থিয়েটারে যেন মেহবিনও থাকে। ডোনার এলো। বিকেল 5টায় রাইফার অপারেশনের ভীষণ ভয় পাচ্ছে। এখন ওর কেবিনে রাই আর মেহবিনের হাতটা ধরে আছে। হুট করে রাইফা বলল, ফাউল কথা বলে আমিই তোকে মেরে দেব। তখন রাই বলল, আরে মেহু, তুই বকছিস কেন? ও ভয় পাচ্ছে তাই নার্ভাসনেসে এসব বলছে। তুই কি পেশেন্টদের সম্পর্কে জানিস না? তারপরেও রাইফাকে তো তুই ভালো মতো চিনিস। ভালো মতো চিনি বলেই তো এইভাবে বলছি। দেখ রাই, একটা মানুষের সুস্থতা অনেকটাই তার মনের উপর। তুই যদি মনে করিস তুই সুস্থ, তাহলে তুই যতই অসুস্থ হোক না কেন, তোর অসুস্থতার মধ্যেও মনে হবে আমার অত কষ্ট হচ্ছে না। আর যদি তুই নিজেকে সুস্থ থাকতেও মনে করিস অসুস্থ, তাহলে তুই সুস্থ থাকলেও মনে হবে শরীর দুর্বল লাগছে। নিজেকে শক্ত করে আর ভাব, তুই ফিরবি এত নেগেটিভিটি কেন? তোকে অলওয়েজ পজিটিভ ভাবতে বলেছি তো আমি। আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। তাছাড়া এখানে তো 2টো কিডনি নষ্ট নয়, শুধু একটা, তাহলে ভয় কিসের? মেহবিন আরও কিছু জিনিস বলল। অতঃপর
রাইফা শান্ত হলো। 5টা বাজতেই ওকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হলো। মেহবিনও সাথে গেল। রাইফার অপারেশন সাকসেসফুল হলো। ও বেরিয়ে ফ্রেশ হলো। রাইয়ের সাথে কথা বলল। বেরিয়ে এসে জানতে পারলো শাহিদ আর নূপুরকে কোথাও পাওয়া যাচ্ছে না। তা শুনে মেহবিন হাসলো। রাইকে মেহবিনের কেবিনে নিয়ে বলল ওকে থাকতে, এখন মেহবিনের একটা কাজ আছে, ও বের হবে। রাইকে কিছুটা আগেই বলেছিল, তাই ও আর কিছু বলল না। ও রইল রাইয়ের সঙ্গে। রাইফার অপারেশন সাকসেসফুল হয়েছে। শেখবাড়ির সকলে চলে গেল হাসপাতালে, রাইফার মা বাবা। এদিকে শাহিদকে পাওয়া যাচ্ছে না দেখে ওরাও কিছু বলল না। মেহবিন বেরিয়ে গেল। একটা গাড়ি এসে ওকে নিয়ে গেল। মেহবিন একটা কালো প্যান্ট, কালো হুডি আর মুখে মাস্ক পরলো। একটা ঘরে ঢুকতেই ওরই মতো আরেকজনকে দেখলো। সেও হুডি প্যান্টের মাস্ক পরা। তাকে দেখেও ও বলল, পার্টনার আপনি এখানে? আপনাকে কে বললো আমি আজ এখানে আসব? লোক কি শুধু আপনার পার্টনারের, তো আমারও তাই না? আপনি শুধু কেন আমায় ছাড়া কাউকে শাস্তি দিবেন, তাই খবর পেতেই চলে এলাম। এখানে কাদের তুলে আনা হয়েছে জানেন আপনি? জানি, আর এটাও জানি তারা তাদের অন্যায়ের সীমারেখা পার করেছিল, তাই তাদের শাস্তির ব্যবস্থা করেছেন। ওকে তাহলে চলুন, যেহেতু আপনি এসেছেন আপনাকেও কাজে লাগাবো। বলেই দুজনে ভেতরে ঢুকলো। সামনেই নূপুর আর শাহিদকে বেঁধে রাখা হয়েছে। ওদের দেখে ওরা চিৎকার করে ছেড়ে দিতে বলল। ওদের কথায় মেহবিনের কোনো ভ্রুক্ষেপ হলো না। মেহবিন বলল ছেড়ে দেবে যদি ওদের কথা মতো কাজ করে। তারা বলল করবে না। তখন মেহবিন অ্যাসিড নিয়ে এলো, দুজনকে দিকে ছুড়বে এমন সময় বলল তারা রাজি। মেহবিন বলল তারা দুজনেই ডাক্তার, না হলে একটা কাজ করা যাক। মেহবিন দুজনকে দুটো ওষুধে ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জ এগিয়ে দিয়ে বলল একে অপরের শরীরে পুশ করতে। ওরা করলো। ওরা খুশি হয়ে গেল যে এখন বোধহয় ছাড়া পেয়ে যাবে। এদিকে ওদের খুশি দেখে মেহবিনের মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। ওদের আবার বেঁধে দেওয়া হলো। মেহবিন জানতে পেরেছে এখানে নূপুরের তেমন বিশেষ দোষ নেই। ও শুধু নিঃস্বার্থভাবে শাহিদকে ভালোবাসতো আর ওকে পেতে চাইতো। এই জন্য ও রাইফাকে মেরে ফেলার কাজে ছিল। তবে বুদ্ধিটা শাহিদের ছিল। ও শুধু শাহিদের কথা মতো কাজ করেছে। এমনকি নূপুর এটাও জানে না ও রাইফাকে ধর্ষণ করেছে। এমনকি শাহিদের আরও কয়েক জায়গায় রিলেশনশিপ আছে এবং সবার সাথে শারীরিক মেলামেশাও আছে। ও ভাবলো আগে নূপুরকে ব্যাপারটা জানাবে। ও এক এক করে সব জানালো এবং কিছু ভিডিও দেখালো। সব শুনে ও দেখে নূপুর চিৎকার করে কেঁদে উঠলো। ও চিৎকার করে বলল। মেহবিন শান্ত স্বরে তার ভয়েস পাল্টিয়ে বলল, তুমি চাইলেই তা করতে পারো নূপুর, আমি দেব তোমায় সুযোগ। নূপুর খুশি হয়ে গেল। ও বলল সে করবে, ওকে শাস্তি দেবে। মেহবিন নূপুরের হাত ছাড়িয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, তোমরা যেহেতু শারীরিক সম্পর্ক করেছো তাহলে তো লজ্জা নেই, তাই না? ওখানে এসিড রাখা আছে, ওর প্যান্ট খুলে সেখানে এসিড মেরে দাও। তোমাকে ধোকা দিয়ে ও অন্যের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাই না? এটাই প্রথম একজন নিম্ন স্তরের ধর্ষকের শাস্তি। মেহবিনের কথা শুনে নূপুর থমকে গেল। এটা ওর মাথায় আসেনি। ভাবতেই ওর শরীর কাঁপতে লাগলো। মেহবিন তার পার্টনারকে নিয়ে অন্যদিকে ঘুরল। নূপুর কাঁপা কাঁপা হাতে অ্যাসিড নিল। এদিকে শাহিদ বুঝতে পারছে ওর সাথে কি হচ্ছে। ও চিৎকার করছে আর নূপুরকে থামতে বলছে। নূপুরের চোখে অদ্ভুত হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ওর চোখের সামনে ভিডিওগুলো ভাসছে। ও সত্যি সত্যি প্যান্ট খুলে ওখানে অ্যাসিড মেরে দিল। শাহিদ দিল এক গগন বিদারক চিৎকার। ওর চিৎকার শুনে নূপুরের আনন্দ হলো। শাহিদ অজ্ঞান হয়ে গেল। মেহবিন নূপুরকে বলল আরেকটা ইঞ্জেকশন নিয়ে নূপুর দিল। তখন মেহবিন তাড়াতাড়ি করে শাহিদকে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিল, যাতে করে ও মরবে না। তারপর নূপুর বুঝতে পারল ওর চোখ নিভু নিভু হয়ে আসছে। নূপুর অজ্ঞান হয়ে গেল। মেহবিন ওকে পাঠালো। সব দেখে তার সাথে থাকা পার্টনার বলল, এরকম কিছু আমরা কখনো মাথায় আসেনি। মেহবিন মুচকি হেসে বলল, আমার তো মনে হয় ধর্ষকের শাস্তি এমনটাই হওয়া উচিত। ও বাঁচবে তো? জানি না, তবে মরবেও না। এরকমভাবেই একটা ইঞ্জেকশন লাগিয়েছি আমি, আজীবন প্যারালাইজড হয়ে থাকবে, যেটা সবার শেষে নূপুর দিল। আর শরীরের এইচআইভিও দিয়ে দিয়েছি, যেটা নূপুর আর সাইদ একে অপরের শরীরে পুশ করেছে, যার মধ্য দিয়ে নূপুরের শরীরেও এখন এইচআইভি বর্তমান। কাউকে শাস্তি দেওয়া কেউ আপনার থেকে শিখুক। আপনি দুইজনকে শাস্তি দিয়েছেন, কিন্তু আপনি নিচে হাত লাগাননি। দুজনের মাধ্যমে দুইজনকে শাস্তি দিয়েছেন।
মা বলেছিল কাউকে শারীরিকভাবে শাস্তি দিতে হলে তাকে অবশ্যই দেবে, কিন্তু অন্যায়ভাবে নয়। এজন্য হাত লাগাইনি আমি হাত দিলে আমার অন্যায় হতো। তাই ওরা দুজনে যেহেতু অপরাধী, আরও 2-1টা অপরাধ করলে কিছুই হবে না, তাই দুজনের দ্বারাই দুজনকে শাস্তি দিলাম। আমি ভেবেছিলাম নূপুরকেও কঠিন শাস্তি দিব, কিন্তু পরে জানতে পারলাম ও নিজেও একজন ভুক্তভোগী, তাই অল্পের ভেতর দিয়েই দিলাম। সারা জীবন HIV শরীর নিয়ে বেঁচে থাকতে হবে? খুব বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার খুব ইচ্ছে ছিল, তাই না? তাই এরকম শাস্তি দিলাম। কাল দুজনের লাইভ টেলিকাস্ট হবে। বিয়ের পর পরকিয়া করতে গিয়ে বনি বনা না হওয়ায় ডক্টর নূপুর ডক্টর সাইদের এই অবস্থা করেছে। এমনকি দুজনের শারীরিক সম্পর্কও ছিল। ডক্টর সাইদের HIV ছিল, শারীরিক সম্পর্কের মাধ্যমে ডক্টর নূপুরের শরীরেও তা ঢুকেছে। নূপুরকে ধরে নিয়ে যাবে পুলিশ। ও রায়কে মারার চেষ্টা করেছিল, তার জন্য এটা। বলে মেহবিন হাসলো। তাকে দেখে তার পার্টনারও হাসলো। অতবার ওরা দুজন চলে গেল। পরের দিন সকালে সবাই শাহিদ আর নূপুরের খোঁজে পেল। সেই সাথে মেহবিন যেমনটা চেয়েছিল তেমনটাই খবরে দেখানো হলো। সব শুনে এবং দেখে শেখ বাড়ির সকলে স্তব্ধ। খবরটা দেখে মেহবিন নিজেই নিজের মনে আওড়ালো। এটা তো শেখ বাড়ির রহস্য উন্মোচনের প্রথম ধাপ। এখন দেখবে সব রহস্য কি করে একে একে সামনে আসে। নিশাচর, গেট রেডি, আম কামিং।